চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি 21শে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী শাহজাহান আহমেদ বিকাশের কাছে। স্যার, আবারও আপনার কাছে ফিরে এলাম। যেমনটা শুরুতেই আসলে বলেছিলাম যে চারুকলায় বিশেষ অবদানের জন্য আপনি একটা বড় অর্জন পেলেন, যেটা হচ্ছে 21শে পদক 2024। এটা নিঃসন্দেহে একটা বড় অর্জন। তো আবারও অভিনন্দন জানাচ্ছি আপনাকে এবং একটু জানতে চাই যে কেমন লাগছে আপনার। আসলে যে কোনো অর্জনই, বিশেষ করে কোনো পদক পেলে বা কোনো স্বীকৃতি, আমি মনে করি এটি যে কোনো ভালো কাজের স্বীকৃতি। তো একটা স্বীকৃতি যে কোনো মানুষকেই অনেক বেশি আনন্দিত করে, সেরকম আমিও ব্যতিক্রম নয়। আমার কাছে মনে হয় যে হয়তো আমি এমন কিছু কাজ করেছি যে কাজগুলোর একটা মূল্যায়ন হচ্ছে এবং সেটা ভবিষ্যতে আমি হয়তো সেই কাজগুলো আরও করতে পারবো বলে আমি উৎসাহিত হচ্ছি। আচ্ছা, এভাবেই মনে করি। আচ্ছা স্যার, 21শে পদক এটার গুরুত্ব আসলে কতখানি একটু আপনার কাছ থেকে শুনতে চাই। এটা নিশ্চয়ই, এটার পদকের গুরুত্ব অবশ্যই অনেক বেশি। হয়তো সেই ক্ষেত্রে মাঝে মধ্যে আমাকে নিজেকেও মনে হয় যে আমি এই পদকের জন্য কতটুকু আমি আসলে যোগ্য ছিলাম, কিন্তু ভালো লাগে যে আমি আমার কাজের মূল্যায়ন হয়েছে এবং সেটা বেশিরভাগই মানুষ এই পদকটা জীবিত অবস্থায় হয়তো খুব কম গুলি মানুষে পেয়েছে এবং যারা পায় বেশিরভাগই বৃদ্ধ হয়ে যায়। তো আমি আল্লাহর রহমতে এখনো খুব একটা বৃদ্ধ বোধহয় হয়নি। তো এই পদকটা পাওয়াতে আমার কাছে মনে হয়েছে যে আমি সামনে হয়তো আরো কিছু ভালো কাজ করার হয়তো একটা উৎসাহ বোধ করছি। স্যার, আপনার তো আসলে শিল্প চর্চায় অনেক দিনের পথ চলা, তো এই পর্যায়ে এসে আসলে এখন একটু যদি আপনার কাছে জানতে চাই যে শিল্প আসলে কি, সেটা ব্যাখ্যা কিভাবে দেবেন আপনি? আমার কাছে বিষয়টি হচ্ছে যে ছবি আঁকা একটা সম্পূর্ণ আনন্দের বিষয় এবং আমার কাছে মনে হয় যে আমি আমার ভাবনাগুলো, আমার অনুভূতি, আমার অভিজ্ঞতা এবং আমার দৃষ্টিভঙ্গি, তা আমি যে মাধ্যমে যেভাবে প্রকাশ করতে পারি এবং সেটি সমসাময়িক সময়ের সাথে যাওয়ার একটা প্রবণতা আর কি। আর আমি ব্যক্তিগতভাবে সবসময় বোধহয় চেষ্টা করেছি সময়ের চাইতে একটু এগিয়ে থাকার সব কিছুর মধ্যে। এই জন্য ভাবনাগুলো আমার কাছে এরকম মনে হয় এবং চিত্রকলার আমার কাছে মনে হয় যে শিল্প আসলেই মানুষের অনুভূতিরই প্রকাশ, সেটা সময়ের সাথে যে যেভাবে প্রকাশ করতে পারে। স্যার, ভাষার সহিত সালামের যে পোর্ট্রেটটা আমরা সর্বত্র দেখতে পাই, সেটা আসলে আপনারই আঁকা এবং ওই ছবিটা দেখলে মনে হয় যে আসলে একদম এত জীবন্ত। তো এত প্রাণ আসলে কিভাবে পেলেন? আসলে ছবিতে প্রাণ দেওয়ার ক্ষমতা একজন শিল্পীর থাকে না, কিন্তু একজন শিল্পী এমনভাবে ছবিটি উপস্থাপন করে তাতে মনে হয় যে একটা অনুভূতি, হয়তো মনে হয় যে এটা বোধহয় এখনই একটু নড়ে চড়ে উঠবে, এরকম একটা অনুভূতি তৈরি করা। এই ছবিটি, এটির করণ কৌশলগত দিক এবং এটার যে শিল্প মান, সেটা যতটুকু গুরুত্বপূর্ণ, আমি সেই সময় এটার চাইতেও বেশি গুরুত্ব দিয়েছিলাম যে সালামকে ধারণ করে একটা রিপ্রেজেন্ট করা যায় কিভাবে, সালামকে কিভাবে উপস্থাপন করা যায়। সেখানে একটা ছবি হচ্ছে, সেই ছবিটার শিল্পের গুণ, করণ কৌশলগত দিক, তার সেটা কতটা শিল্পোত্তীর্ণ, এইসব চিন্তা করে আমি তখন আঁকার চেষ্টা করি নাই। কারণ তখন মূল বিষয়টা ছিল যে সালামের কোনো ছবি নাই, সালামের একটা চেহারা কেমন ছিল সেটা তার ছোট ভাই বোনের কাছে বর্ণনা শুনে সেটাকে তুলে ধরা। তো আমি সেই দিকেই বেশি গুরুত্ব দিয়েছিলাম বলে আসলে ছবিটা শিল্প মানের দিকে অত বেশি আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ মনে হয়নি। কিন্তু ওই ছবিটা যে আমি মানুষের সামনে তুলে ধরতে পেরেছি এবং সালামের পরিবার থেকে তারা বলেছে যে এটি সালামের মতো হয়েছে এবং এটি আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্যার, পরবর্তীতে আমরা আপনার বঙ্গবন্ধুর কাজটাও দেখেছি, তো এই কাজের প্রসঙ্গে যদি একটু বলতেন আমাদের। জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে আমার অসংখ্য কাজ আছে, আসলে নির্দিষ্ট সংখ্যা হয়তো মনে নাই, তারপরেও প্রায় সহস্রাধিক বঙ্গবন্ধুর প্রতিকৃতি আমি এঁকেছি এবং সবচেয়ে দীর্ঘ স্ক্রল পেইন্টিংটা আমি আঁকার চেষ্টা করেছিলাম এবং সেটি প্রদর্শিত হয়েছে এবং সেটি যথেষ্ট সবার দর্শকদের এবং শিল্প সমাজদার যারা আছেন এবং বিশেষ করে জাতির পিতার ভক্ত যারা, তারা সবাই সেই শিল্পকর্মটি অনেক বেশি উদযাপন করেছেন। এটা একটা বড় বিষয় যে এখানে
আমি আমার সম্পূর্ণটা ঢেলে দিতে পেরেছি এবং আমি ব্যক্তিগতভাবে যেহেতু বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আমি আমার অনুরক্ততা আছে, যে কারণে আমি একটা আমার প্রায় সবটা দিয়ে আমি চেষ্টা করেছিলাম সেই শিল্পকর্মটি তৈরি করার জন্য। স্যার, এই যে যখন এই ধরনের শিল্পকর্ম তৈরি করতে যান সেক্ষেত্রে আপনার নিশ্চয়ই একটা পূর্ব প্রস্তুতি থাকে, তো আপনি কিভাবে আসলে নিজেকে তৈরি করেন? প্রস্তুতি দুই ধরনের হয়, একটা হচ্ছে আপনার চিন্তার দিক থেকে, আরেকটা হচ্ছে মানে আপনার করণ কৌশলগত দিক। তো আমি চিন্তাটা অনেক আগে থেকেই করেছিলাম, আর সময়টা হয়ে উঠছিল না। তো সেখানে করোনার সময় যে দীর্ঘ সময় আমরা আসলে ঘরে অনেকটাই প্রায় বন্দি অবস্থায় ছিলাম, সেই সময়ে এই কাজটি করেছি। তারপর যখন কোনো শিল্পকর্ম তৈরি করতে যান তখন দেখা যায় যে অনেক কিছু জানা থাকে না, তো সেক্ষেত্রে গবেষণারও একটা বিষয় চলে আসে। তো সেক্ষেত্রে আপনার গবেষণাটা আসলে কেমন ভাবে হয়ে থাকে? আমি আসলে একটা গবেষণা হচ্ছে যে আমি যে যে ধরনের কাজ করি, বিশেষ করে আমি তেল রঙের ছবি আঁকি। তো তেল রঙের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। আমরা জানি যে তেল রঙের দুইটা ক্লাসিক্যাল পদ্ধতি আছে। একটা পদ্ধতির নাম হচ্ছে অ্যালাপ্রাইমা, আর একটা পদ্ধতির নাম হচ্ছে ফ্যাট ওভারলেন। এই দুইটা পদ্ধতিতে মেনলি তেল রঙে কাজ হয়ে থাকে। আর পৃথিবীতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গবেষণা হয়েছে তেল রং নিয়ে। এবং তেল রঙের এই দুটি পদ্ধতি ছাড়াও শিল্পীরা নানাভাবে কাজ করেছে। তো আমারও সেই তেল রং নিয়ে একটু ভিন্নভাবে কাজ করার ইচ্ছা ছিল, যে কারণে আমি প্রায় 30 বছর আগে থেকে শুরু করেছি। আমি যে পদ্ধতিতে কাজ করি এটা ড্রাই ব্রাশ পদ্ধতি, এবং সেটি একটা সলিড ফর্মে নিয়ে যাওয়া আমার একটা স্বপ্ন ছিল, যেটি আমি প্রায় 30 বছর ধরে কাজ করছি। এখন পর্যন্ত আমি প্রক্রিয়ার মধ্যে আছি, একদম সম্পূর্ণ অর্জিত হয়েছে কিনা আমি জানি না। তবে এই গবেষণাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং এটি এখনো চলমান। আমরা যদি আবার বঙ্গবন্ধু প্রসঙ্গে ফেরত যাই, যে ওই কাজটা যখন করেছিলেন আপনি, তখন আসলে আপনার কতদিন সময় লেগেছিল? 2020 সালের মার্চ মাস, 17ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, এবং সেই দিন আমি কাজটি শুরু করেছিলাম। আচ্ছা, 2020 সালের 17ই মার্চ। আবার 2021 সালের 17ই মে আমি কাজটি শেষ করেছি। আচ্ছা। তো শেষ বলতে আসলে আমি আমার কাজের চিন্তার যেটুকু ছিল সেই পর্যন্ত সম্পন্ন করেছি। তো তারপর তো প্রদর্শনী হয়েছে 2022 সালে, এটা জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আমার ব্যক্তিগতভাবে আমার শ্রদ্ধা নিবেদন ছিল এটি, এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটি উদ্বোধন করেছেন। 21শে পদক 2024 প্রথম যখন শুনলেন যে এটা আপনি পেতে যাচ্ছেন, সেই সময়কার কথা মনে আছে কিনা? হ্যাঁ, এটা আমি আসলে যেদিন আনুষ্ঠানিকভাবে আমাকে জানানো হলো, তার আগে অনেকেই বলছিলেন আমাকে যে তুমি বোধহয় পেতে যাচ্ছ এরকম। তো আমি আসলে বিশ্বাস করছি না। আমি বুঝতে পেরেছিলাম যে হয়তো এটা আমাকে ইয়ে করছে বা এক ধরনের, এবং আমার কাছে মনে হয়েছে পেলে তো খুব ভালোই লাগবে। আর আমি আসলে নাও পেতে পারি, না পেলেও অসুবিধা নেই, হয়তো আমি আমার কাজ করে যাচ্ছি, পদকের জন্য তো আর কাজ করি নাই। এবং আমার কাছে সেটি মনে হয় যে আমরা আসলে কোনো স্বীকৃতি পাওয়ার আশায় যে কাজ করে যাব, বিষয়টা এমন না। আমার কাছে মনে হয়েছে যে সবসময় আমরা নিজের আনন্দের জন্যে, নিজের কাজের ভালোবাসার জন্যে এই কাজ করে যাওয়া, এটি যদি সমাজে এবং মানুষের কখনো উপকারে আসে বা সেটি যদি কোনো প্রভাব ফেলে, সেটার থেকে যদি কোনো স্বীকৃতি পাওয়া যায়, নিশ্চয়ই সেটি আনন্দের। তবে স্বীকৃতি পাওয়ার জন্য আসলে কোনো কাজ কেউ করে বলে আমার মনে হয় না। স্যার, কিভাবে আসলে আমি খুবই আনন্দিত হয়েছি, এবং আমাকে সম্ভবত সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ফোন করেছিলেন। ফোন করে আমাকে জানালেন যে আপনি 21শে পদকের জন্য মনোনীত হয়েছেন, আপনি কি এই পদকটি গ্রহণ করতে চান কিনা, এবং গ্রহণ করলে আমরা একটা ফর্ম পাঠাচ্ছি, এটাতে আপনি সাইন করে পাঠাবেন। আচ্ছা। তারপর আমাকে একটা ফর্ম পাঠানো হলো হোয়াটসঅ্যাপে। সেখানে লেখা ছিল যে আমি 21শে পদক গ্রহণ করতে আগ্রহী বা আমার সম্মতি রয়েছে। এটা সাইন করে পাঠানোর পরে সেদিনই বিকালবেলা আমি দেখলাম যে ওদের ওয়েবসাইটে আমাদের মানে সেই পদকের লিস্টটা চলে আসছে, এবং সেখানে আমার নামও আছে। তো সেটি নিশ্চয়ই আমার জন্য অনেক বেশি আনন্দের।
স্যার আসলে এত দিন ধরে আপনি শিল্প চর্চা করছেন, তো এই সময়ে আপনি যে সময়টাতে শুরু করেছিলেন তখন যে স্বপ্নটা নিয়ে আপনার এই যাত্রাটা আপনি শুরু করেছিলেন, এখন এই পর্যায়ে এসে আসলে সেই স্বপ্ন কতখানি আপনি বাস্তবায়িত করছেন বলে মনে হয়? আচ্ছা, আমার ব্যক্তি জীবনের যতটা স্বপ্ন দেখেছি তার চেয়ে বেশি স্বপ্ন দেখেছি আমি যেহেতু শিক্ষকতা করি। আজ 2002 সাল থেকে আমি যে বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডা, এটার চারুকলা অনুষদের আমি ডিন হিসাবে আছি এবং শুরুটা আমার হাতে হয়েছিল 2002 সালে। এবং আমি স্বপ্ন দেখেছিলাম যে চারুকলা শিক্ষার ক্ষেত্রে একটা ভিন্নতা যা আসা দরকার। আমি নিজে অনুভব করেছিলাম এবং আমাদের প্রতিষ্ঠানের একটা স্বপ্ন ছিল এরকম যে শুধু শিক্ষা না, মানবিক শিক্ষা সম্পন্ন মানুষ তৈরি হতে হবে। একজন শিল্পী তিনি একজন ভালো মানুষ হতে হবে সমাজে, এবং একটা ভালো মানুষ হলেই বোধহয় তার কাজগুলো ভালো হবে এবং তার প্রভাব সমাজে পড়বে। এবং এভাবেই আমরা শিক্ষার্থীদের নিয়ে এবং চারুকলা শিক্ষার যে প্রথাগত যে শিক্ষা ব্যবস্থা সেটা থেকে বের হয়ে আমরা একটু ভিন্নভাবে চেষ্টা করেছি এবং চারুকলা শিক্ষার ক্ষেত্রে একটা ব্যতিক্রমী একটা ধারা তৈরি করার চেষ্টা করেছি। এবং আমার এখন পর্যন্ত প্রায় 2000-এর মতো শিক্ষার্থী পাশ করে গেছে। তাদের প্রত্যেকেই কোনো না কোনো কর্মক্ষেত্রে তারা কর্মরত আছেন, অনেকেই শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন এবং সেটি আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এবং ইউডা চারুকলার পক্ষ থেকে যারা পড়াশোনা করেছে এদের শিল্পের ধারাটা একটু ভিন্ন। এই ভিন্ন ধারা সৃষ্টি করার ক্ষেত্রে বোধহয় অনেকটা আমার শ্রম এবং মেধা জায়গাটি হয়তো কাজ করেছে। এটি আমার অনেক বড় একটা প্রাপ্তি মনে করি এবং সামনে স্বপ্ন দেখি। আপনার হাত দিয়ে তো অনেক শিক্ষার্থীরা বেরিয়েছে, তারা আপনি একটু আগে বলছিলেন যে ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে এখনো। তো এখন যারা তরুণ প্রজন্ম রয়েছে তাদের উদ্দেশ্যে আসলে আপনার কি বলার আছে? আমরা সবাই নিজেকে তারুণ্য ধারণ করতে পছন্দ করি, আর মনের দিক থেকে বোধহয় আমরা সবাই তরুণ। আর বিশেষ করে চারুকলায় যারা তরুণ চিত্রকর এখন আছেন, আমি সবার জন্য এটাই বলতে চাই এই তারুণ্যটা রাখতে হবে তার সারা জীবন। আর সবচেয়ে বড় কথা শুধু ছবি আঁকা না, যে ছবির মধ্যে মানুষের কথা থাকবে, যে ছবির মধ্যে দেশের কথা থাকবে, যে ছবির মধ্যে নিজের মায়ের কথা থাকবে, মাটির কথা থাকবে, সে ধরনের শিল্পকর্ম হোক আমি এটা চাই। এবং শিল্পীরা সেভাবেই তৈরি হোক যে শিল্পী দেশের কাজে লাগবে। স্যার অনেক শিক্ষার্থীকে তো এই পর্যন্ত দেখেছেন এবং আপনি বলছিলেন 2002 সাল থেকে আসলে আপনি ইউডার সাথে রয়েছেন। তো এখন তো আসলে যুগ বদলেছে, এখন অনেক রকমের পরিবর্তন আমরা দেখতে পাই। তো এখনকার সময়ে আসলে যে তরুণরা রয়েছে তাদের আসলে চারুকলার প্রতি আগ্রহটা কেমন দেখতে পান যদি আগের সাথে তুলনা করতে বলি? এখন চারুকলায় আগ্রহ অনেকটা বেড়েছে বলে আমার মনে হয় আগের তুলনায়। যেমন আমরা যে সময় ভর্তি হয়েছিলাম চারুকলায়, আমাদের অনেকের পরিবার থেকেই হয়তো এক ধরনের বাধা ছিল যে চারুকলায় পড়া মানে আসলে অনেক ধরনের পাগলাটে যারা হয় তারা চারুকলায়, অনেকেই মনে করে যে যারা চারুকলায় পড়ে এরা হয়তো শিল্পী হলে এদের জীবনে স্বাভাবিক অবস্থা থাকে না। যেমন একজন শিল্পী বিয়ে করতে যায় যখন তার কাছে মেয়ে বিয়ে দিতে চায় না, বা একজন কবি, বিষয়টা এমন। বাস্তবতা এখন কিন্তু ভিন্ন। সময়ের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়া এবং সামনে চারুকলার ভবিষ্যৎ নিশ্চয়ই আরো ভালো বলে আমি মনে করি। আমরা আসলে কথা বলতে বলতে অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। তো সর্বশেষে আসলে এই মুহূর্তে টিভি সেটের সামনে যে দর্শকরা আমাদেরকে দেখছেন তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। দর্শকরা যারা দেখছেন, আমার মতো সামান্য একটা নগণ্য মানুষের কথাগুলো আপনারা শুনলেন, আমি সবাইকে অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে একটি অনুরোধ করে আমি শেষ করছি, আপনার সন্তানকে আপনারা চারুকলায় পড়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে পারেন এই কারণে, যারা চারুকলায় পড়াশোনা করবে তারা সমাজে কখনো অসঙ্গতিপূর্ণ কোনো কাজের সাথে তারা নিজেদেরকে সম্পৃক্ত করে না এবং সুন্দর মনের মানুষ হয়। তো আপনার সন্তান একজন সুন্দর মনের মানুষ হয়ে সমাজে বাস করবে, এটি আপনার যেমন স্বপ্ন আমাদেরও স্বপ্ন, এবং আমাদের দেশটা সুন্দর হবে, আমরা সবাই ভালো থাকব। অভিনন্দন জানাচ্ছি 21শে পদক 2024 অর্জনের জন্য এবং অসংখ্য ধন্যবাদ আজকে এই সকালে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, বাংলা ভিশনকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য কথাগুলো বলার। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন
96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। সাহিত্যিক অজিত বসুর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, যারা বিনামূল্যে বই পেয়েও পড়ে না তারা অরুচিশীল, শিক্ষিত হয়েও শিক্ষার কলঙ্ক। এ ধরনের মানুষ কখনোই সুখের পথ পায় না। দর্শক, আসুন আমরা বইয়ের সঙ্গে থাকি, মননশীলতার চর্চা করি। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ হোক।